নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পুরসভার ঘোষণা অনুযায়ী আজ থেকে জলপাইগুড়ি শহরে পুরসভার দেওয়া টিআইএন ছাড়া টোটো চলাচল নিয়ন্ত্রণের কথা ছিল, তবে আগামীকাল থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে বলে পুর কর্তৃপক্ষের দাবি। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির দ্বিতীয় কিস্তির টাকার দাবিতে পথ অবরোধে সামিল হলেন জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগরের একাংশের বাসিন্দারা। বুধবার এলাকার মূল রাস্তায় বাঁশ বেঁধে বিক্ষোভ। ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৩। ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়ে ৩১D জাতীয় সড়কে। বেলাকোবা অঞ্চলের ১০ তরগার ক্রসিংয়ে সড়ক দুর্ঘটনার মিছিল লেগেই আছে। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ বলে অভিযোগ এলাকাবাসীদের। আজ রাত্রে আবারও ১০ তরগার ক্রসিংয়ে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ৩ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসীরা। তড়িঘড়ি আহত ৩ জনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর ঘটনার ফলে জমায়েত হয় এলাকাবাসীরা এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা, যার ফলে জাতীয় সড়কে লম্বা লাইন পড়ে যায়। ঘটনার পরেই জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর পুলিশ জাতীয় সড়কে সড়ক যানজট মুক্ত করে। জাতীয় সড়ক ট্রাফিক ওসি জয় সরকার বলেন, একটি মোটরসাইকেল বেলাকোবা থেকে ১০ তরগা ক্রসিং হয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। অপর একটি মোটরসাইকেল জলপাইগুড়ি থেকে ১০ তরগার দিকে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়েছে। সেই গতিবেগে সামনাসামনি লাগিয়ে দেয়। মনে করি এবার ৩ জন ছিল, ৩ জনেরই অবস্থা খারাপ আছে, কেননা অনেকের মাথা লেগেছিল, ব্লাড বার হয়েছিল। আর একজন যে ছিল ওনার একটু হালকা লেগেছিল। কোথাকার বাসিন্দা কিছু জানা গেছে? আমরা তো একটা জানলাম যে 3 জন যেটা ছিল ওটা তো বেরুবাড়ি থেকে আসছিল। ওরা বেরুবাড়ি থেকে আসছিল। আর একজনের পরিচয় এখনো জানা যায়নি এখনো অবধি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখানকার যে ক্রসিংটা আছে সেটা হোক, কারণ এই ক্রসিংটার জন্য বহুত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বহু ধরনের। কিন্তু বলা চলে এখানে যদি মনে করো 2-3 দিন পর একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আর বহুত লোকজন মারা গেল অবশ্য। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির দ্বিতীয় কিস্তির টাকার দাবিতে পথ অবরোধে সামিল হলেন জলপাইগুড়ির সুকান্তনগরের একাংশের বাসিন্দারা। বুধবার এলাকার মূল রাস্তায় বাঁশ বেঁধে বিক্ষোভ। অবরোধে সামিল হন তারা। সদর সমষ্টি উন্নয়ন আধিকারিককে এলাকায় এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে হবে, এই দাবিতেই প্রায় সারা দিন ধরে চলল এই অবরোধ। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের প্রবেশের অন্যতম পথ বর্তমানে সেচ দপ্তরের তৈরি এই রাস্তাটি। জাতীয় সড়ক থেকে বালাপাড়া হয়ে প্রচুর মানুষ প্রতিদিন জলপাইগুড়ি শহরে এ পথেই এখন চলাচল করেন। অবরোধের জেরে অনেককেই ঘুর পথে এদিন চলাচল করতে হয়। এলাকার বাসিন্দা রীতা রায় বলেন, ২০২৪ সালের ৩১শে মার্চ ঝড়ে ক্ষতিগ্রস্ত আমরা। এলাকার অধিকাংশ বাসিন্দা ঘরের সব টাকা পেয়ে গেলেও আমরা অল্প সংখ্যক এখনো বঞ্চিত। ১,২০,০০০ সরকারি টাকা পাওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছি, কিন্তু বাকি টাকাটা এখনো পাইনি। এর দাবিতেই আজ আমরা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছি। বিষয়টি সদর বিডিওকে আমরা জানাই, কিন্তু উনি এ বিষয়ে কোনো কর্ণপাত করছেন না। স্থানীয় বাসিন্দা মনোজ দেবনাথের বক্তব্য, আমি মাত্র ৫,০০০ টাকা পেয়েছি, বাকি টাকাটা এখনো পাইনি। ঋণ ধার করে ঘরবাড়ি তৈরি করেছি, খুব সমস্যায় রয়েছি বলে তিনি জানান। এ বিষয়ে সদর বিডিও মিহির কর্মকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে বেশ কিছু সরকারি নিয়ম রয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৪ জনের নাম নথিভুক্ত করা হয়েছিল।
প্রথম কিস্তির টাকা পাওয়ার পর এলাকায় ইন্সপেকশন হয়। তাদের বলা হয়েছিল প্রথম কিস্তির টাকা যেন তারা বাড়ি তৈরির কাজে খরচা করেন, কিন্তু একাংশ বাসিন্দা সেটা করতে পারেননি। তাই আইনগত দিক থেকে আমরা বাধাপ্রাপ্ত হই। 60 জন দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, বাকি 14 জন এখনো নিয়ম অনুযায়ী টাকা খরচ করেননি। প্রথম কিস্তির টাকা সরকারি নিয়ম অনুযায়ী খরচ না করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া সম্ভব নয় বলে তিনি জানান। আমার নাম মনোজ দেবনাথ। আমাদের বাড়িঘর সব ভাঙছে, সবাই টাকা পাইছে, যার যার ভাঙেনি সে পাইছে, যার ভাঙছে সার তো পাওয়ার দরকার। এটা যে ভাঙছে এইটা ঝড়ের টাকা, ঝড়টা যখন হয়েছিল সে যার ঝড় হয়ে ভাঙেনি সে পাইছে টাকা 1,20,000 টাকা। যার ভাঙিয়ে পড়ে গেছে এখন আমরা লোন নিয়ে এবং লোন কারো কাছে সুদের উপরে টাকা নিয়ে ঘর বাড়ি ঠিক করা হয়েছে। ওরা বলতেছে যে তোমরা কেন, এখন তোমাদের তো ঘর ঠিকই আছে, তোমরা তো কাজ করবে না, আর ওই জন্য টাকাটা আমাদেরকে দিচ্ছে না। আমরা এবারে তো আমাদের টাকাটা নেওয়া আছে কারো কাছে, ওকে তো ঋণটা দিতে হবে। রাজ্য সরকারের টাকা না কেন্দ্রীয় সরকারের, কোনটা? মানে তা আমরা বলতে পারতেছি না। মানে ভিডিওর মাধ্যমে দেওয়ার, হ্যাঁ ভিডিওর মাধ্যমে দেওয়ার কথা আছে। সেটা ওরা এখন কিছু কিছু লোক পাইছে, কিছু একদমই পায়নি, বেশিরভাগই পাইছে। আমার ঘর পুরা ভাঙ্গা, আমি পাইছি 5,000 টাকা, পরে বলছে 60,000 টাকা তোমার নামে ইসিয়াতে আছে, তোমার অ্যাকাউন্টে হচ্ছে না, ঢুকতেছে না। আমার প্রতিদিন অ্যাকাউন্টে টাকা, আমি একটা দোকান করি, খাওয়ার দোকান বা যে কোনো একটা দোকান করি, প্রতিদিন আমার ওই অ্যাকাউন্টেই টাকা ঢুকে। ওরা বলতে যে টাকা আমার ঢুকতেছে না। কত ঢুকেছে? আমার 5,000 টাকা ঢুকছে, বলতেছে তোমার তো ঢুকে গেছে। এবারে আমি হ্যাঁ 1,20,000 কিন্তু ঢুকছে খালি শুধু 5,000 টাকা, আর কিচ্ছু ঢুকেনি। এখন বলতেছে আমি তো বাড়ির ইসে করে নিছি, তো বলতেছে যে তোমরা এখন টাকা পাবা না। এই যে বাড়ি ঘর সব আছে আমার ভাঙ্গা, যে ঝড়ে যে ভাঙছে সেটাও আছে আমার কাছে, এখনো প্রুফ আছে। লোন করা আছে আমার কাছে, বন্ধনে আছে মনে হয়, তারপর সুদের উপরে টাকা নেওয়া আছে। অনেক সমস্যা আমার, কিন্তু টাকাটা দিচ্ছে না। কি নাম আপনার? রীতা রায়, সুকান্তনগর কলোনি। আজকে দেখা যাচ্ছে বাস বেঁধে রাস্তা অবরোধ করেছেন, কোথায় অবরোধ করলেন এবং কেন? সুকান্তনগর কলোনিতে বাদের উপরে অবরোধ হয়েছে। আর আমরা 2024 সালে যে ঝড় হয়েছে সেই ঝড় বাবদ হাফ কিস্তি আমরা টাকা পেয়ে, এক কিস্তি টাকা আমরা পেয়েছি, আরেক কিস্তি আমরা টাকা পাইনি, সেই জন্য আমরা অবরোধ করেছি। কত টাকা পাওয়ার কথা? টোটালে 1,20,000 কথা ছিল, 60 পেয়েছি আর 60 পাইনি। ঘরে যারা ক্ষতিগ্রস্ত হ্যাঁ এক কিস্তি পেয়েছেন, কত পেয়েছেন? 60,000। আর আরো 60,000 পাওয়ার কথা, পাইনি। ভিডিওর কাছেও গিয়েছি, ভিডিও ডাইরেক্ট বলেছে আর দিবে না। আর ভিডিওর কাছে বারবার গেলে ওরা প্রশাসনের ভয় দেখায়, পুলিশের ভয় দেখায়, বলছে বেশি ইয়ে করবে না, নাহলে পুলিশকে ফোন করবো, এইভাবে বলছে। আপনাদের সমস্যার কথা তাকে জানিয়েছি, ভিডিও কোনো কথাই শুনে না। কি তাহলে এই দাবিতে আজকে কি করলেন? তাহলে কি রয়েছে আপনাদের, কি করবেন? আমরা যতক্ষণ ভিডিও এখানে আসছে আমাদের সাথে কথা বলবে না ততক্ষণ আমরা অবরোধ উঠাবো। কত রয়েছেন মানুষ যারা পাননি, অর্ধেক টাকা পেয়ে? অর্ধেক টাকা বেশিটাই পেয়েছে। আমরা 16-17 জন বাকি আছি, আমরা বেশিরভাগই পেয়ে গেছি, ফুল কিস্তি পেয়ে গেছি। 1,20,000 পাই গেছে, আর বাকিটা অল্প কজন বাকি, 16 থেকে 17 জন। আমরা চাইছি এখানে আসুক, ভিডিও কথা বলবে, আর আমরা টাকাটা আমরা যাতে পাই, যে আমরা দাবি, আমরা কেন পাবো না? আমাদের অপরাধটা কি, আমরা কিসের জন্য পাবো না? ভিডিও আসো, আমাদেরকে সেই প্রশ্নটা উত্তর দিন। ভিডিও এর আগে এরকম বলেছে যাদের পাকা ঘর হয়ে গেছে তারা পাবে না, কিন্তু আমরা দেখাই দিচ্ছি। ভিডিও আসো, আমরা দেখাই দিব পাকা ঘর আছে, টাকা পেয়ে গেছে। আমরা ওই জন্য বলছি ভিডিও এখানে আসুক, তাহলে আমরা সব দেখাই দিতে পারবো, কে পাকা ঘর পেয়েছে কি পায়নি, কারা পেয়েছে কারা পায়নি, সব দেখাই দেবো। না, প্রথম কথা হচ্ছে ঘরের টাকা পায়নি, এই কথাটা ভুল। কারণ তারা প্রথম কিস্তির টাকাটা পেয়েছে, তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পায়নি। এখন প্রসঙ্গ হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে সরকারি কিছু শর্ত পালন করতে হয়। প্রথম কিস্তির টাকা সঠিকভাবে সরকারের নির্দেশাবলী মেনে খরচা করতে হয়। কেউ যদি খরচা না করে তাহলে তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া যায় না, সরকারিভাবে সরকারি আইন অনুযায়ী দেওয়া যায় না। আমরা 74 জনের নাম নথিভুক্ত করেছিলাম যখন প্রথম ঝড় হয়েছিল গত বছর 31শে মার্চ। আমরা চেষ্টা করেছিলাম যে তারা যেন তাদের বাড়িটা ঠিকঠাকভাবে বানাতে পারে। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যখন দেওয়া হয় তখন একটা ইন্সপেকশন হয়, ইন্সপেকশন টিম যায়, এবং সেই ইন্সপেকশনটা আমরা 2 থেকে 3 বার আমরা ইন্সপেকশনটা করেছি। প্রত্যেকবারই আমরা বারবার করে ওনারা যখন এসছেন তখন আমরা একটাই কথা বলেছি, আপনারা যে সরকারি টাকাটা পেয়েছেন প্রথম কিস্তির টাকা, সেই টাকাটা মানে পর্যাপ্ত যে টাকাটা, সেই টাকাটা
আপনি খরচা করুন, বাড়ি তৈরির কাজে খরচা করুন, কিন্তু তারা সেই টাকাটা খরচা করেনি। ফলত আমরা আইন কানুনগতভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি। 60 জন ওরা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছে, 14 জন এখনও কিন্তু সেই টাকাটা প্রপার ওয়েতে খরচা করেনি। যতদিন না খরচা করবে ততদিন কিন্তু আমরা দ্বিতীয় কিস্তির টাকার জন্য কোনো রকম অগ্রসর হতে পারবো না। সার্বজনীন বাসন্তী পুজোয় রক্তদান শিবির থেকে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন। এ এক অভিনব বাসন্তী পুজোর আয়োজন জলপাইগুড়ি জেলার বেলাকোবা অঞ্চলের দশদরগা অঞ্চলের আদি বাসিন্দাদের মধ্যে অন্যতম দেবনাথ পরিবার। মূলত এই পরিবারের সন্তান সুশান্ত দেবনাথের উদ্যোগে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঘটা করে বাসন্তী পুজো সহ নানান সামাজিক কাজ এবং সচেতনতামূলক প্রচার। এবারেও বাসন্তী পুজোকে সামনে রেখে বুধবার আয়োজিত হয় রক্তদান শিবির সহ বিনামূল্যে গ্রামবাসীদের স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার। এই প্রসঙ্গে পেশায় রাজ্যের পুলিশ পরিবারের সদস্য সুশান্ত দেব বলেন, দেবনাথ পরিবারের পক্ষ থেকে এই পুজোর চল পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। এবারে বাসন্তী পুজোর সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার এবং রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চৈতি ছটকে ঘিরে শিলিগুড়িতে সেজে উঠছে বিভিন্ন ঘাট। রাত পোহালেই চৈতি ছট। ইতিমধ্যেই নাহাখায়ে ও খারনার মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে চৈতি ছট উদযাপন। শিলিগুড়িতেও চলছে এর জোরদার প্রস্তুতি। উল্লেখ্য, কার্তিকী ছটের মতো চৈতি ছটও মহা সমারোহে পালিত হয় ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্যে। ঠিক তেমনি শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডেও কার্তিকী ছট ও চৈতি ছট দুটোই ধুমধামের সাথে আয়োজিত হয়। মূলত বিহারি সম্প্রদায়ের মানুষদের জন্য কার্তিকী ছট হলো ছোট ছট এবং চৈতি ছট হলেও বড় ছট। তবে চৈতি ছট তারাই পালন করেন যাদের মনস্কামনা থাকে এবং এই বছর এই চৈতি ছটের প্রথম অর্ঘ্য হলো 3রা এপ্রিল এবং দ্বিতীয় অর্ঘ্য হলো 4ঠা এপ্রিল। তাই এই মুহূর্তে জোর কদমে চলছে ছট পুজোর প্রস্তুতি। প্রত্যেক বছরই শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডে চৈতি ছট পালন হয়। বহু ঘাট ও ঘাট কমিটির উদ্যোগে সুন্দর করে সাজিয়ে তোলা হয় 5 নম্বর ওয়ার্ড। যেহেতু হাতে আর বেশি সময় নেই, সে কারণে ইতিমধ্যেই ঘাট পরিদর্শনে গিয়েছিলেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মাহাতো। তিনি জানান, চৈতি ছটকে ঘিরে সমস্ত রকম ব্যবস্থা করা হবে ওয়ার্ডের তরফে। ইতিমধ্যেই ঘাট পরিদর্শন হয়েছে, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং চৈতি ছট শেষে ফের নদী পরিষ্কারের কাজে উদ্যোগী হবে 5 নম্বর ওয়ার্ড। এছাড়াও ছট ব্রতীদের শুভেচ্ছা জানান তিনি। इसमें 3 कमेटियाँ पूजा को ऑर्गेनाइज करती है बड़े लेवल पे। बाकी तो और भी घाट पे पूजा होते हैं, लेकिन छठ व्रती अपना छठ करके आ जाते हैं, लेकिन 3 कमेटियाँ जो है वो काफ़ी अच्छे तरीके से ऑर्गेनाइज करती है। आप खुद घाट विजिट में भी गए थे, तो क्या क्या तैयारी वार्ड के तरफ से करा जा रहा है, थोड़ा सा विस्तार कीजिए। देखिए, जैसे काउंसलर साफ सफाई से लेकर ब्लीचिंग पाउडर हो, नदी साफ सुथरा रहे, वो सब मैंने देखा है कमेटी मेंबर्स के साथ में। उनको क्या क्या समस्या है जिसको सही करना है, और कितने सारे काम हो चुके हैं और जो बाकी है वो भी छठ पूजा होने से बहुत पहले तक कंप्लीट हो जाएगा। छठ पूजा में तो मेनली देखा जाता है बहुत लोग रहते हैं, तो चैती छठ में भी इतना सारा भीड़ होने वाला है, या क्या आप लोग की तरफ से प्रशासन का क्या क्या सहायता आप लोग चाह रहे हैं, या क्या क्या नजरदारी है, थोड़ा सा? देखिए, ये वाले जो छठ होते हैं, इसमें जबकि ऐसा माना जाता है कि ये छोटा छठ होता है, लेकिन हम लोग जहाँ तक जानते हैं कि ये सबसे बड़ा छठ पूजा होता है। लेकिन ये छठ वही करते हैं जिनका मानती होता है या किसी तरीके का कुछ मांगे हुए रहते हैं, जो पूरा हो जाता है वो लोग करते हैं। तो इसमें उस तरीके का भीड़ नहीं होता है जैसे छोटे वाले छठ में लोग करते हैं। फिर भी हमारे 5 नंबर वार्ड में काफ़ी मात्रा में अभी लोग छठ व्रत या छठ को करती है, और प्रशासन का सपोर्ट पूरा ही रहता है। कॉर्पोरेशन भी अपने तरफ से जितना हो सके वो भी कोशिश करते हैं, और मैं भी रहती हूँ, और कमेटियों की तरफ से भी काफ़ी अच्छा योगदान रहता है। চৈতি ছটের ঘাটের কাজ চলছে। ছট ঘাট বানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়িতে। আগামীকাল চৈতি ছট, আর সেই উপলক্ষেই জলপাইগুড়ি শহরের মাঝ বরাবর কিং সাহেবের ঘাটে এখন জোর কদমে চলছে ঘাট প্রস্তুতির কাজ। জলপাইগুড়ি পৌরসভার সহযোগিতায় ঘাট পরিষ্কারের কাজ চলছে। ইতিমধ্যেই এই ঘাটে বেশ কয়েকজন মানুষ তাদের ঘাট বানানোর কাজ শুরু করে দিয়েছে, আর এখন তাই চলছে ঘাট বানানোর প্রস্তুতির কাজ। আগামীকাল বিকেলে এবং পরশুদিন সকালে ছট ঘাটের ভিড় হবে করলা নদীর ধারে কিং সাহেবের ঘাটে।
आलू का बोरा लिया चलो ওই পাশে পানি আছে বাস। জলপাইগুড়ির বান্ধব নাট্য সমাজের 100 বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার বিকেলে জলপাইগুড়ি শহর জুড়ে একটি শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির শুভারম্ভ করা হয়। এ বিষয়ে বান্ধব নাট্য সমাজের সহ সম্পাদক কল্যাণ চক্রবর্তী বলেন, শতবর্ষে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে আজ থেকে। শোভাযাত্রার মাধ্যমে এদিন অনুষ্ঠান শুরু হলো। এখানে জলপাইগুড়ি শহরের সংস্কৃতি ও নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। আমাদের সাথে সকলেই তারা সহযোগিতা করছেন। আগামীকাল রয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। 4 এপ্রিল রয়েছে অনুনাটক পরিবেশনা। সেখানে মোট 8টি নাটকের দল অংশগ্রহণ করবে। আগামী 5 এপ্রিল সন্ধ্যায় প্রয়াস হলে বান্ধব নাট্য সমাজ ও সৃষ্টি মাইমের নাটক রয়েছে এবং 6 এপ্রিল কোচবিহার এবং মালবাজারের নাট্য দল তাদের নাটক পরিবেশন করবে বলে তিনি জানান। আমি কল্যাণ চক্রবর্তী, আমি বান্ধব নাট্য সমাজের সহ সম্পাদক। আজকে আমাদের সম্পাদক সোমনাথ পাল সে বিশেষ কারণে উপস্থিত হতে পারছে না, সেই কারণে আমাকে বলতে হচ্ছে, দায়িত্বটা নিতে হচ্ছে। আমাদের প্রোগ্রাম, শতবর্ষের প্রোগ্রাম আমাদের শুরু হচ্ছে আজকে থেকে। আমরা মিছিলের মাধ্যমে, একটা শোভাযাত্রার মাধ্যমে, আমরা এই শোভাযাত্রার মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আমরা হচ্ছে বান্ধব নাট্য সমাজের পক্ষে। এখানে জলপাইগুড়ি শহরের সমস্ত সংস্কৃতিপ্রেমী মানুষ এবং নাটকের সমস্ত কুশীলব তারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে তারা সহযোগিতা করছেন। আমরা আশা করছি তাদের এই সহযোগিতা এটা অত্যন্ত সাফল্য লাভ করবে। আপনাদের সহযোগিতাও আমরা চাই। আমাদের প্রোগ্রামটা আজকে থেকে শোভাযাত্রা শুরু করে আগামীকাল হবে আমাদের সম্বর্ধনা। সেই সম্বর্ধনায় যারা আমাদের অনেক অতীতের যে সমস্ত সভ্য যারা এখন হাঁটতে চলতে পারে না তাদেরকেও আমরা সম্বর্ধনা দেব। আগামী 4 তারিখে আছে অনুনাটক উৎসব। সেখানে জলপাইগুড়ি শহরে 8টি দল অংশগ্রহণ করবে। তারপর 5 তারিখে প্রয়াস হলে আমাদের বান্ধব নাট্য সমাজের নাটক আছে, সেই সঙ্গে সৃষ্টি মাইমের নাটক আছে। 6 তারিখে ওই প্রয়াস হলেই কলকাতা আমাদের মালবাজারের একটি নাট্যদল এবং কুচবিহারের নাট্যদল তাদের নাটক পরিবেশন করবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রাম। এখন আপনাদের শুভেচ্ছা তো আমরা চাই, যাতে জলপাইগুড়ি শহরে বান্ধব নাট্য তার সেই পুরনো গৌরব যারা তাদের ফিরে পেতে পারে, সেই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ। এখন নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ, হালকা কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা। সকালের দিকে বহু মানুষ শীতের পোশাক পরে রাস্তায় বের হয়, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা হলেও রোদের তাপ লক্ষ্য করা যায়। যদিও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। গরমের পর ফের সোয়েটার পরেছেন, হ্যাঁ, কেমন লাগছে? কেমন লাগছে? বয়স হয়েছে তো ঠান্ডা লাগার ভয় পাই। আচ্ছা, মানে অনুভবটা কেমন হচ্ছে? ঠান্ডার পরিবেশ ভালোই লাগছে আমার। মানে ফের কি ঠান্ডা পড়লো? সেরকম মনে হয় না, ঠান্ডাটা অনেকটাই পড়েছে। আচ্ছা। পুরসভার ঘোষণা অনুযায়ী আজ থেকেই জলপাইগুড়ি শহরে পুরসভার দেওয়া টিআইএন ছাড়া টোটো চলাচল নিয়ন্ত্রণের কথা ছিল। তবে আগামীকাল থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে বলে পুর কর্তৃপক্ষের দাবি।
মাঝে ছুটির কারণে ট্রাফিক পুলিশকে এই বিষয়ে চিঠি দেওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। তবে চিঠি দেওয়ার প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। এদিকে চলতি মাসের প্রথম থেকেই পেইড পার্কিং হওয়ার কথা থাকলেও খুব দ্রুতই তা চালু হবে বলে জানালেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, পরপর দুদিন ছুটি থাকায় এদিন থেকে টোটো নিয়ে অভিযান প্রক্রিয়া শুরু হয়নি। আগামীকাল থেকে টোটো নিয়ন্ত্রণের নিয়ম কার্যকর হতে চলেছে। উল্লেখ্য, শহরকে যানজট মুক্ত করতে পুরসভার তরফে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবার থেকে TIN বিহীন টোটো শহরে চলাচল করতে পারবে না। এ পর্যন্ত প্রায় 5,000 টোটোকে TIN নম্বর দেওয়া হয়েছে। আপাতত এই সংখ্যক টোটোই শহরে চলাচল করবে বলে পুরসভা সূত্রের খবর। টোটো নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে পুলিশকে একটা ফর্মাল চিঠি পাঠাতে হবে। সেটা তো আমরা যদি ওয়ার্কিং ডে না পাই তাহলে সেই চিঠিটা কি করে পাঠাবো? কারণ সবকিছু আইন মেনে করতে হবে। আজকে ওয়ার্কিং ডে পেয়েছি, আজকে আমরা চিঠি পাঠিয়ে দিচ্ছি, কালকে থেকে এটা এক্সিকিউট হওয়া শুরু হবে। আর টোটোর নিয়ন্ত্রণটার সাথে সাথে পার্কিংটাও ধাপে ধাপে শুরু হয়ে যাবে। পেইড পার্কিং ধাপে ধাপে প্রথমে বিগ বাজারের ওখান থেকে শুরু হবে, বেগুনটারির দিকে, কদমতলার দিকে, তারপরে মার্চেন্ট রোড, ডিভিসি রোড, ধাপে ধাপে সব শুরু হবে। এপ্রিল মাসটা তো মানে এই নতুন পয়লা বৈশাখ পড়ছে। পয়লা বৈশাখের আনন্দের সাথে সাথে আপনারা দেখবেন জলপাইগুড়ি শহরে পার্কিং হচ্ছে অযাচিত টোটো, যাদের এখানে চালানোর কথা না, যাদের টিন নাম্বার নেই, বা যারা 2 নম্বরই করে টিন নাম্বার পেয়েছেন, টিন নম্বর মানে নিজেরা তৈরি করেছেন, বা যারা কোনো রকম জালিয়াতি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সবই দেখতে পাবে জলপাইগুড়ি মানুষ ধীরে ধীরে। জলপাইগুড়ি শহরটাকে আমরা সুনিয়ন্ত্রিত একটা সুন্দর শহর হিসাবে রাখতে চাই এবং 2,29,000 মানুষের কে রক্ষা করতে চাই। একই সাথে টোটো চালকদের জীবিকাও যাতে ঠিকঠাক থাকে, এই ভারসাম্যটা বজায় রাখতে। এটা সাধারণ মানুষের প্রশ্ন। তারা কিন্তু দাবি করছেন, বারবার পৌরসভার একটা ডেট দিচ্ছে পেইড পার্কিং বা TIN নাম্বার নিয়ে চলাচল করবে, কিন্তু ডেট কিন্তু পিছিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ বলছে। ঠিক আপনারা যখন আপনাদের মাধ্যমে তো সাধারণ মানুষের কথা শুনতে পাই। ঘটনাটা হচ্ছে যে সাধারণ মানুষ তো আমাদের সাথেও কথা বলেন। যাই হোক, ইংরেজিতে একটা প্রভাব আছে, ইট ইজ বেটার দ্যান নেভার, ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার। ঠিক আছে, তাই দেরিতে হচ্ছে কিন্তু হবে। এবার জোরদারভাবে অনুষ্ঠিত হতে চলেছে হনুমান জন্ম জয়ন্তী। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে হনুমান জন্ম জয়ন্তী মহোৎসব। একে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি হনুমান মন্দিরে। 9 এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির মাসকালাই বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান। 9 তারিখ বিকেলে হবে একটি কলস যাত্রা, এরপর সন্ধ্যায় হবে শ্রীমদ্ ভাগবত পাঠ। 10 তারিখ থেকে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি 12 তারিখ শ্রী শ্রী হনুমান জন্মদিন উপলক্ষে কয়েক হাজার মানুষদের মধ্যে ভোগ বিতরণ করা হবে, পাশাপাশি যজ্ঞেরও আয়োজন করা হবে। অন্যদিকে 10 এপ্রিল থেকে শুরু হতে চলেছে কদমতলা শ্রী সংকটমোচন হনুমান মন্দিরের বার্ষিক হনুমান জয়ন্তী। এই মহোৎসবকে কেন্দ্র করে 10 এপ্রিল কদমতলা হনুমান মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হবে। এর পাশাপাশি 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে এবং 20 এপ্রিল একটায় ভান্ডারি বিতরণ হবে সকলের জন্য। এ বিষয়ে 2 মন্দির কমিটির সদস্যরা বলেন, শ্রী সংকটমোচন হনুমান মন্দির কদমতলা জলপাইগুড়ির এবার বজরংবলীর জন্ম উৎসব 10 তারিখ থেকে 13 তারিখ অবধি চলবে উৎসব। তারপরে 20 তারিখে ভান্ডারা প্রোগ্রাম হয়ে সমাপ্তি হবে। আর এখানকার মেন যে বাবার পূর্ণিমার যে পূজা হয় ওটা হচ্ছে আপনাদের 12 তারিখ শনিবার সকাল থেকে প্রণামী চালু হয়ে যাবে। সব ভক্তরা আসবে। সবাইকে কি বলবেন? সবাইকে আসার জন্য আমন্ত্রণ আছে। সবাই বাবার আশীর্বাদ পাক, প্রসাদ পাক, এই কামনাই করি। কি নাম আপনার? আমার শিবু আগরওয়াল, মন্দিরের সেক্রেটারি। আমাদের মাসকালাইবাড়ি শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরের প্রোগ্রাম 9 তারিখে বিকেলবেলা কলস যাত্রা দিয়ে, তারপরে ভাগবত পাঠ হবে সন্ধ্যাবেলা, তারপরে পরের দিন 10 তারিখে কীর্তন শুরু হবে এবং 10 তারিখে আমাদের যজ্ঞ হবে এবং 11 তারিখে রামলীলা কীর্তন শুরু হবে এবং 12 তারিখে আমাদের মেন যে প্রোগ্রাম সেটা হনুমান জয়ন্তীর পূজা হবে এবং ভোগ বিতরণ হবে। এছাড়াও আপনাদের একটা মহাকুম্ভ থেকে কি আনা হচ্ছে? মহাকুম্ভে আমরা মহারাজজির সাথে আমরা গিয়েছিলাম। ওখানে একটা 1008টা শিবলিঙ্গ দিয়ে
প্রোগ্রাম হয়েছিল সেইখানে বড় যে মূর্তিটা সেটা আমাদের পঞ্চমুখী শিবলিঙ্গ আমরা এখানে নিয়ে এসেছি এবং এটা আগামীতে আমরা এখানে প্রতিষ্ঠিত করব, সেটা হনুমান জয়ন্তীর পরে। সবাইকে কি বলবেন জলপাইগুড়িবাসী বলবো আপনারা এখানে আসবেন এবং পূজা দিবেন এবং প্রসাদ নিয়ে যাবেন এবং আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের 8-10 হাজার লোককে এখানে আমরা প্রসাদ বিতরণ করব এবং শহরবাসীকে আহ্বান জানাচ্ছি যাতে সবাই মিলে আমাদের মন্দিরে এসে সবাই পূজা দিয়ে যান। আমার নাম নান্টু শাহ, আমি মন্দির কমিটি। দীর্ঘদিনের দাবি মতো তৈরি হচ্ছে রাস্তা, আর এই রাস্তার কাজে বাধা তৃণমূলের কনভেনারের দাবি শিডিউল দেখিয়ে কাজ হোক। রাজ্য সরকারের উন্নয়নমূলক রাস্তার কাজেও বাধা, আর এই কাজের বাধা দেওয়ার অভিযোগ উঠল ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কনভেনারের বিরুদ্ধে। অভিযোগ করলেন রাস্তার কাজে বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার ম্যানেজারের, যার ফলে বুধবার সকাল থেকেই বন্ধ হয়ে গেল রাস্তার কাজ। অন্যদিকে এই রাস্তার কাজ শিডিউল মেনেই হচ্ছে বলে দাবি ওদলাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তিতাস করের। আর এখানেই উন্নয়নমূলক কাজেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়েছিল মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডিপো পাড়া থেকে তুড়িবাড়ি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। এলাকা মানুষের দীর্ঘদিনের দাবি আন্দোলনের পর 4 থেকে 5 দিন আগে এই রাস্তার কাজের সূচনা হয়। রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল পেভার ব্লকের এই রাস্তাটি। কয়েকদিন ঠিকঠাক রাস্তার কাজ হলেও বুধবার দিন মানাবাড়ি এলাকায় রাস্তার কাজ বন্ধ করে দেয় স্থানীয় কিছু মহিলা সহ তৃণমূলের এক গোষ্ঠী। এই বন্ধের পেছনে রয়েছে ওদলাবাড়ি অঞ্চলের তৃণমূলের নবনিযুক্ত কনভেনার আনন্দ মুন্ডার নাম। দাবি করছেন রাস্তার কাজের সাইট ম্যানেজার সম্রাট মণ্ডল। রাস্তার কাজের ম্যানেজার সম্রাট মণ্ডল বলেন, বুধবার সকালে যখন আমরা রাস্তার কাজ শুরু করি তখন আনন্দ মুন্ডা সহ বেশ কয়েকজন ছেলেপেলে এসে রাস্তার কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে এবং কাজের ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে আনন্দ মুন্ডার সাথে বসে তারপর কাজ শুরু করতে হবে, যার ফলে কাজ বন্ধ করে দিতে বাধ্যই হই আমরা। তিনি আরও বলেন, রাজ্য সরকারের শিডিউল মেনেই কাজ করা হচ্ছে। যদি কারো কোনো সন্দেহ বা আপত্তি থাকে তাহলে তাদেরকে শিডিউল দেখাতে পারবো আমরা, তবে কাজ বন্ধ করা উচিত হয়নি। এ ব্যাপারে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া তৃণমূলের কনভেনার অনিল মুন্ডার স্ত্রী জীবন্তী মুন্ডা বলেন, দীর্ঘদিন বাদে এই রাস্তাটি হচ্ছে। আমরা চাই ঠিকঠাক রাস্তার কাজটি হোক, কিন্তু দেখা যাচ্ছে রাস্তাটি নিম্নমানের হচ্ছে, তাই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ ঠিকাদার সংস্থা এবং ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে আলোচনা না করছে এতক্ষণ কাজ বন্ধ থাকবে। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কনভেনার আনন্দ মুন্ডা বলেন, রাস্তার কাজ ঠিকঠাক না হওয়ায় গ্রামের মানুষই আমাকে অভিযোগ জানিয়েছে, তাই রাস্তার ভালোর জন্য আমি চাই সংস্থা এবং ইঞ্জিনিয়ার আমাদের শিডিউল বুঝিয়ে দিয়ে কাজ করুক। ওদলাবাড়ি অঞ্চল তৃণমূলের যুব সভাপতি তিতাস কর বলেন, রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সর্বত্র, আর এই সব কাজে কখনো কখনো দেখা যাচ্ছে কিছু নেতা সেই কাজে বাধা দিচ্ছে, সেটা ঠিক নয়। কাজ নিয়ে কারো আপত্তি থাকতেই পারে, সেক্ষেত্রে আলোচনা করা যেতে পারে, কিন্তু কাজ বন্ধ করা ঠিক হয়নি। আমরা দেখেছি সরকারি শিডিউল মেনে কাজ হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ সহ আমরা এই রাস্তাটা নিয়ে আন্দোলন করে আসছিলাম। অবশেষে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়েছে, আর এই কাজেই বাধা দিল তৃণমূলের কনভেনার আনন্দ মুন্ডা সহ তার লোকজন। আদৌ কি এই রাস্তার কাজ চালু হবে, নাকি তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের কারণে ঠিকাদার সংস্থা কাজ ছেড়ে চলে যাবে, এটাই এখন দেখার। তবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষিপ্ত এলাকার মানুষেরা। बात ये है कि हम लोग का बहुत साल हम लोग ये रास्ता को लेके झेले, इतना रास्ता का कंडीशन ख़राब था। अभी बहुत दिन बाद में ये रास्ता बनने जा रहा है, तो हम लोग चाहते हैं कि जो शेड्यूल में है रास्ता वही मुताबिक ही चले बने हम लोग का। तो हम लोग का कहना यही है, जो शेड्यूल में लिखा है इंजीनियर आए, हम लोग का जो भी यहाँ का लोकल है, जो भी नेता सब है, वो सबसे बैठे शेड्यूल को समझा दे, उसके बाद में काम चालू कर दे, और काम अच्छा होना चाहिए, बस हम लोग का यही डिमांड है। कब से चालू हुआ काम? काम तो चालू हुआ अभी 2-3 दिन हो गया यहाँ पे, लेकिन हम लोग को देखा जब इधर का रास्ता जो खुर रहा है वो खुर के फिर इसी में मिक्स करके लगा दे रहा है, ये तो सही नहीं है ना, काम ठीक नहीं हो रहा है। यही तो मूल वक्तव्य है। हाँ, तो हम लोग का कहना है कि इंजीनियर जो है कॉन्ट्रेक्टर वो आके बैठे यहाँ का लोकल जो भी है उससे, और काम को चालू कर दे। आपका नाम? मेरा नाम जीवंती मुंडा है।
अभी काज बंद है, काम बंद है? हाँ, अभी तो हम लोग काम बंद करके रखे। हम लोग बोल रहे हैं जो कॉन्ट्रैक्टर है, इंजीनियर है, उसको बुलाइए, बुला के जो भी शेड्यूल में लिखा है वो लोग को समझा दे, उसके बाद में काम चालू करें। না, আমরাও একটু আগে শুনতে পারলাম যে ওই সাইডের যিনি সাইড ইনচার্জ আছে উনি ফোন করলেন যে দাদা এখানে 2-4 জন এসে কাজটা বন্ধ করে দিয়েছে। আমি বললাম কেন? তখন তারপরে বলে যে না, ওদের বলছে কাজ নিম্নমানের হচ্ছে বা অফিসিয়াল লাগবে, এর জন্য। আমি কাজ তো কেউ বন্ধ করতে পারে না, কাজ নিশ্চয়ই যারা করছে তাদের কাছে শিডিউল আছে, কাজ কি করতে হবে জানে। আমরা গ্রামবাসীরা এতদিন পরে, মানে অনেক বছর পরে আমাদের এই রাস্তার ভোগান্তি শেষ হয়েছে, কাজটা চালু হয়েছে, আমরা খুশি। তো এইবার কারো যদি ব্যক্তিগত কোনো কারণে কেউ বন্ধ করে তার বিরোধিতা আমরা করব, ঠিক আছে? গ্রামের ইয়ের থেকে যেহেতু বন্ধ কারা করলো বলছে তৃণমূলের অবজারভার। এখানে তৃণমূলের বলে কোনো কথা নাই, কে অবজারভার কি ওগুলো আমরা জানি না। কেউ যদি কারোর নাম নিয়ে থাকে তার ব্যক্তিগত স্বার্থে কোনো নিতে পারে, কিন্তু এখানে তৃণমূল বলে কোনো কারণ নেই। আমরা এটা গ্রামের রাস্তা, ঠিক আছে? আমরা মানাবাড়ি, ডিপোপাড়া, এখান থেকে পাথরজোড়া থেকে শুরু করে সব এই গ্রামের রাস্তার উপরেই নির্ভরশীল। এই যে আজকে মানাবাড়ির থেকে আসছে সবাই, আমাদের নবীন টবীনরা, আমাদের যারা সবাই এই রাস্তার জন্য আমরা এতদিন ধরে আন্দোলন করছি, বিভিন্ন দাবি দাওয়া করছি, আপনাদের মিডিয়ারও সাহায্য নিছি যে রাস্তাটা হচ্ছে না কেন, ঠিক আছে? তা এখন রাস্তাটা হচ্ছে, রাস্তাটা সুষ্ঠুভাবে যেন হয় এটাই আমরা চাই। কোনো রকম কোনো দ্বিচারিতা এখানে আমরা মানব না গ্রামবাসী হিসাবে। আপনার নাম? তিতাস কর। আপনি কি পদে রয়েছেন? পলিটিক্যাল পদে আমি ওদলাবাড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে সকালবেলা আমরা যখন কাজটা শুরু করেছিলাম তো হঠাৎ করে 2-4 জন ছেলেপেলে বা দাদারা আসছিল, তো আসার পরে আমাদের কাজটা হুট করে বন্ধ করে দিতে বলছে। তো দাদাদের কথা যে এইখানে কাজটা আর কি যতক্ষণ না ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর আসবে ততক্ষণ করতে দিচ্ছে না আর কি। তৃণমূলের কনভেনার যিনি আছেন ওনার সাথে বসতে হবে, তারপরে কাজটা আর কি চালু হবে আর কি। ইঞ্জিনিয়ার নিয়ে বসবে, ওরা কাজটা সবগুলো দেখবে, আমাদের কাজটা ওদের সন্তুষ্টি নেই ওরা আর কি, ওরা দেখবেন তারপরে করতে দেবেন। ওদের বক্তব্য হচ্ছে যে কাজটা নিম্নমানের হচ্ছে, যে কাজটা আমরা শিডিউল অনুসারে করছি, যা আছে শিডিউলে ওই হিসেবে করছি কাজটা। তারপরে ওটা কি বললো, এখন কি কাজ বন্ধ আছে? আপাতত ওনারা বলছেন যে কাজটা বন্ধ রাখতে। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে 2-4 দিনের মধ্যে আমরা যারা এখানকার ইনচার্জ আছেন তারা অথবা অফিসের যারা আছেন তারা আসবেন, কথা বলবেন। কাদের সাথে বসতে বলছে? এখানে যে তৃণমূলের অবজারভার, কনভেনার। হ্যাঁ, কনভেনার। কি নাম? নাম জানি না ঠিক, আমিও এখানে কাজের থ্রুতে আসছি, আমি এখানে সেরকম চিনি না। তো তাদের সাথে বসতে হবে, সবার সাথে কথা বলতে হবে, তারপরেই কাজটা করতে হবে। কোন টাকা পয়সা ডিমান্ড করেছে কি? না, এখনও কোনো কিছু ডিমান্ড করেনি, শুধু এরা এটাই ডিমান্ড করেছে যে আর কি কাজটা আপাতত বন্ধ রাখতে। আপনার নাম? আমার নাম সম্রাট মণ্ডল। আপনি কি পদে? আমি এখানকার সাইড ইনচার্জ। সম্রাট মণ্ডল। इकर लगी नाइस। तो सबसे पहले मैं कह चाहूँ हमने कर ममता बनर्जी के बहुत बहुत धन्यवाद देवू और NBDD का डिपार्टमेंट के भी धन्यवाद देवू। ओकर द्वारा इस काम ठोस स्टार्ट होलक, जे भी कॉन्ट्रैक्टर पालक घर से हमने कोनो मतलब न खे, अच्छा से काम हो, हमें तो यही चाहिए। लेकिन हमने कर यहाँ पब्लिक में देख लाइन कुछ लेडीज में आके मुझे कंप्लेंट कर लाई बयान करी जे दादा यहाँ तो काम तो अच्छा से नहीं होते। तो मैं कहला जो तूने काम का बारे में क्या बुझाल तूने? नहीं यहाँ तो मूर्खा रास्ता के उखड़ा था और रुके हुए साइड में कुछ फेंको था ना, कुछ हुए मिला के रोलर मार दो था, तो डुप्लीकेट काम होते हमने नज़र में। तो हिसाब से हमने तो काम बहुत मुश्किल से बनो थे, बरसात में बहुत तकलीफ वाले हैं। आज रास्ता तो कॉन्ट्रैक्टर बना के चल जाए, लेकिन चले तो हमने के पड़ी। तो से लगिन वहाँ पूरा पब्लिक उतर के रास्ता में कहा था इंजीनियर आएगी, हमने के बुझाई दो, और हमने का लीडर में ना है तो हमने का एक लीडर है किस, यहाँ का कन्वेनर है किस, तो तुर से कम बैठो और हमने भी रहो संगे संगे कॉन्ट्रैक्टर हमने के बुझाई दो और इंजीनियर हमने के बुझा दो ये शेड्यूल में का पत्थर लगी या बालू लगी, का लगी और कितना इंची का ढले हुई नहीं हुई, का पेपर ब्लॉक कितना इंची कर बैठी, उस सब बुझ के काम तो शुरू होल से अच्छा हुई। हमने कोनो काम के डिस्टर्ब करे नहीं चाहिए, हमें चाहिए काम तो अच्छा हो कह के मैं पूरा पब्लिक उतर है। ये करे मैं क्या कहूँ, मैं अगर मना करे जाबू तो मुझे गलत सोचबानी। पहले पब्लिक कर ही डिमांड है जे कॉन्ट्रैक्टर आएगी हमने से बैठक और इंजीनियर हमने से आके बैठक बस। तो बात मन से कॉन्ट्रैक्टर मन से ना, उमर से और कोनो बात नहीं हुई है। तो एखन का चाहते हैं उन्होंने? एखन तो पब्लिक रहे कि इंजीनियर आएगी हमने से बैठक, बैठ के हमने शेड्यूल बुझा दो खाली बस, उसके बाद काम करो नहीं, हमने खुद सपोर्ट करो। तो नाम? मोर नाम आनंद मुंडा। मैं ओदलाबाड़ी जीपी का कन्वेनर। বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। বেশ কয়েকদিন ধরে চাপড়ামারির বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আগুন লাগার ফলে ওই বনাঞ্চলে বসবাসকারী বিভিন্ন পশু পাখি থেকে বন্য জন্তু জানোয়ারদের দল বাইরে বেরিয়ে আসছে এবং তাদের বাসস্থানের ক্ষয়ক্ষতির সম্ভাবনাই রয়েছে। কারণ কয়েকদিন থেকে লাগাতার বনাঞ্চলের ভেতরে আগুন লাগার ফলে গাছে বসবাসকারী পাখি বা তাদের ছানাদের মৃত্যুর সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই এই ধরনের বনাঞ্চলে আগুন যাতে না লাগে সেদিকে নজর দেবার কথা জানিয়েছেন পরিবেশপ্রেমী স্বরূপ মণ্ডল। তিনি বলেন, বনাঞ্চলে আগুন লাগার ঘটনার জন্য নিজেদের প্রাণ বাঁচাতে ছুটে আসছে বিভিন্ন হিংস্র পশুরাও, ফলে সাধারণ মানুষ তাদের নিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। আমরা চাপড়ামারি বনাঞ্চলের বিস্তীর্ণ জায়গায় যেভাবে কয়েকদিন ধরে আগুন লাগছে এবং সেক্ষেত্রে আজকেও আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম যে বনের অনেক দিকে আপনার আগুন, এবং আমার মনে হয় যে এই বিস্তীর্ণ বনাঞ্চলে যেখানে এইভাবে আগুন লাগছে এবং আগুন লাগার পরিপ্রেক্ষিতে দেখুন অনেক বড় বড় গাছে আগুন লেগে যাচ্ছে, সেখানে পাখির বাসা থাকে, পাখিরা অসহায়ভাবে আর্তনাদ করছে, তাদের বাচ্চারা আছে, তাদের ডিম আছে ন্যাচারালি। তাছাড়া আপনার সামগ্রিকভাবে চিন্তা করলেই এর তো অনেক সুদূর প্রসারী প্রভাব পড়ে। আমরা চাইব বনবস্তির মানুষ যারা আছেন, বন দপ্তরের যারা কর্মীরা পরিশ্রম করছেন, তারা আরও একটু বেশি নজর দিক বনাঞ্চলের দিকে। তাতে কি হবে, তাতে অন্তত এই আগুনে সব কিছু ছারখার হয়ে যাবে না। এটা দেখুন, এই পরিপ্রেক্ষিতে, এই আগুনের পরিপ্রেক্ষিতে বন্য প্রাণ, হাতি বলুন, হরিণ বলুন, সেগুলো রাস্তায় চলে আসছে, সেগুলো দেখার জন্য লোকের ভিড় হচ্ছে, তাদেরকে সরানো হচ্ছে, একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আগুনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত বন্য প্রাণী যে অরণ্যে রয়েছে তাদের মধ্যেও একটা হালচাল লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাইব প্রকৃতির বুকে এই বন্য প্রাণীরা এরা সুস্থভাবে বেঁচে থাকুক, এবং আমরা চাইব অরণ্য যেন এইভাবে ধ্বংস না হয়। বড় মাপের ডে নাইট টি20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে JYM এর মাঠে। আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে চলেছে ডে নাইট টি20 ক্রিকেট টুর্নামেন্ট। 6 তারিখ পর্যন্ত চলবে এই খেলাটি। জলপাইগুড়ি জেলার মোট 7টি টিম ছাড়াও শিলিগুড়ির একটি টিম নিয়ে মোট 8টি টিম নিয়ে এই টি20 খেলা অনুষ্ঠিত হতে চলেছে। আর তার জন্যই এখন চলছে জোরদার প্রস্তুতি। মূলত ফুটবল ডে নাইট খেলা পরিচালনা করেই তারা বেশি খ্যাতি অর্জন করেছে। এবার ক্রিকেট ডে নাইট খেলাটি টি20 ক্রিকেট টুর্নামেন্ট করতে চলেছে তারা। আর এখন তাই মাঠে চলছে লাইট লাগানোর কাজ। 3রা এপ্রিল থেকে শুরু হয়ে 6ই এপ্রিল পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। 3 এপ্রিল থেকে আমাদের টি20 টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবার লোকালের টিম এবং একটা শিলিগুড়ির টিম নিয়ে আমরা এবছর করছি। তার কারণ সময়টা অনেক দেরি হয়ে গেল, তার জন্যে দিনে রাতে করা হচ্ছে। কারণ মাঠ জলপাইগুড়িতে আমাদের মাঠ ডিএসের জন্যই ব্যবহৃত হতে থাকে খেলার জন্য। তার জন্য মাঝখানে যে শীতের সময়টা হয় সেই সময়টা এবার আমরা করতে পারি নাই, কারণ কুয়াশায় প্রচণ্ড অসুবিধা হতো। সেই জন্য এই আমাদের সুপার ডিভিশনের খেলা শেষ হওয়ার পরে আমরা ওই আগামী 3 তারিখ থেকে আমাদের এই টি20 ডে নাইট টুর্নামেন্টে আমরা শুরু করছি। কতগুলো টিম অংশগ্রহণ করছে? 7টা টিম লোকাল, একটা টিম বাইরে। ওই তো 8টা টিম, 7টা লোকাল, একটা বাইরের শিলিগুড়ি। কারা অর্গানাইজ করছে এটা? JYM ক্লাব। এটা কততম বর্ষ? এটা 19তম, 14তম বর্ষ। উদ্বোধনী অনুষ্ঠান কবে হবে, কি ব্যাপার? 3 তারিখে হবে। বেলা 12টা আমরা টাইম রেখেছি। 12টার থেকে আমরা শুরু করব, উদ্বোধনী সমস্ত কিছু করে তারপরে খেলা শুরু হবে। প্রতিদিন খেলা কখন শুরু হবে, কখন? 1:30টার থেকে শুরু হবে। টেন্টেটিভ ডেট 12টা রাখা আছে, কিন্তু ওই 1:30টা হতে হতে রোদ ওয়েদার দেখে আমাদের এটা 1:30টার মধ্যে শুরু করতেই হবে। এখন নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
রাতেও জলপাইগুড়ি পুলিশের রুট মার্চ শহরে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পয়লা বৈশাখকে সামনে রেখে কোতোয়ালি পুলিশের আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী শহরের বিভিন্ন রাস্তায়। সামনেই পয়লা বৈশাখ, সে কারণেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানে পয়লা বৈশাখের বাজার। বিশেষ করে সোনার দোকানগুলোতে কড়া নজরদারি রেখেছে জলপাইগুড়ি থানার পুলিশ। পয়লা বৈশাখকে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী রাতেও শহরে রুট মারছে। পুলিশ প্রশাসনের এ ধরনের পেট্রোলিং এর ফলে ব্যবসায়ীরা কিছুটা হলেও নিশ্চিন্তে ব্যবসা করতে পারছেন বলে জানা যায়। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পুরসভার ঘোষণা অনুযায়ী আজ থেকে জলপাইগুড়ি শহরে পুরসভার দেওয়া TIN ছাড়া টোটো চলাচল নিয়ন্ত্রণের কথা ছিল, তবে আগামীকাল থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে বলে পুর কর্তৃপক্ষের দাবি। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির দ্বিতীয় কিস্তির টাকার দাবিতে পথ অবরোধে সামিল হলেন জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ সুকান্ত নগরের একাংশের বাসিন্দারা। বুধবার এলাকার মূল রাস্তায় বাঁশ বেঁধে বিক্ষোভ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.